Hi dear viewers, I have appeared again before you with an important item, right form of verbs, correct form of verbs. That is very important for the students of class 10, 9, 10, 11 and 12. Dear students, আমি তোমাদের 10টা রুলস করাবো যে 10টা রুলস পড়ে তোমরা রাইট ফর্ম অফ ভার্বস অবশ্যই 100% কারেকশন করতে পারবে। কিন্তু মনোযোগ সহকারে তোমাদেরকে শুনতে হবে। 10টা রুলস, যেখানে বইয়ের মধ্যে তুমি 64টা 50টার উপরে রুলস থাকবে, সেই 50টা পড়তে তোমার অনেক বোরিং ফিল হবে, কিন্তু তুমি 10টা পড়লে তোমার অনেকটা কভার হয়ে যাবে। আমি মনে করি এটা 100%ই সম্ভব। অনেক সময় তো দু একটা এদিক ওদিক হতে পারে, সেটা বিষয় না। তো যাই হোক, আমরা প্রথমেই যাই। তাহলে টেন্সের আমি প্রথমেই 5টি টেন্স সম্পর্কে আলাপ করব। প্রেজেন্ট সিম্পল টেন্স, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা বলে থাকি প্রেজেন্ট সিম্পল টেন্স, যেটা সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম বসে। এবং এই প্রেজেন্ট সিম্পল টেন্সটা সাধারণত 3টা বিষয়ের উপর কাজ করে। সেটা হলো, প্রথমে নিত্য নৈমিত্তিক কোনো ঘটনা, দৈনন্দিন যেটা ঘটে থাকে, আমরা জানি যে ডেইলি অ্যাফেয়ার্স যেগুলো। আরেকটি হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, যেটা অভ্যাসগত সত্য যেটা, এবং ইউনিভার্সাল ট্রুথ যেটা, অর্থাৎ চিরন্তন সত্য কথা। এই 3টার উপরই সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সগুলো হয়ে থাকে, এবং সেখানেই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। যদি বলি হি গোজ টু কলেজ রেগুলারলি, সে প্রতিদিন কলেজে যায়। এই যে রেগুলারলি, সে প্রতিদিন কলেজে যাচ্ছে, রেগুলারলি শব্দটা আছে। তো এমন নিত্য নৈমিত্তিক অনেক শব্দ থাকবে, যেমন এভরিডে, রেগুলারলি, ডেইলি, অকেশনালি, সামটাইমস, হ্যাঁ, ইউজুয়ালি, নর্মালি, জেনারেলি, এই ধরনের শব্দ যদি কোনো সেন্টেন্স, অফেন, হ্যাঁ, অলওয়েজ, এই ধরনের শব্দ থাকলে আমরা অবশ্যই সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। তাহলে সেন্টেন্স আমি যদি আরেকটা বলি যে হি ওয়ার্কস এভরি মর্নিং, সে প্রতিদিন সকালে হাঁটে, এটা তার অভ্যাসে পরিণত হয়েছে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। আমি যদি আরেকটা সেন্টেন্স বলি যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা একটা চিরন্তন সত্য কথা, হ্যাঁ, ইউনিভার্সাল ট্রুথ। তো যাই হোক, আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স যেটা সেটা বুঝলাম। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস এর গঠন প্রণালী আমরা জানি যে সাবজেক্টের পরে am is are বসে ভার্বের সাথে ing। এবং কেন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, কোন সিচুয়েশনে আমরা এটা ব্যবহার করব? যখন দেখব যে কোনো সেন্টেন্সে কিছু ওয়ার্ড এবং ফ্রেজ, যেমন at this moment, now, গ্র্যাজুয়ালি, ডে বাই ডে, এই ধরনের কোনো শব্দ বা ফ্রেজ রয়েছে, অবশ্যই আমরা সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। যদি বলি হি ইজ ওয়াচিং টিভি নাও, সে এখন টিভি দেখছে। হি ইজ ওয়াচিং, অর্থাৎ ওয়াজ ভার্বের সাথে আইএনজি হলো, ওয়াচিং টিভি নাও। তো যাই হোক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা দেখলাম। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি আমরা বোঝার চেষ্টা করি, সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ বসে এবং ভার্বের থার্ড ফর্ম বসে। তো এই টেন্সটা আমরা কেন ব্যবহার করব বা কোন সিচুয়েশনে ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স? এখানে আমরা দেখব কিছু শব্দ বা ফ্রেজ আছে কিনা, যেমন জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি, ইভার, ইয়েট, এই ধরনের শব্দ বা ফ্রেজ যদি থাকে, তাহলে আমরা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স অবশ্যই ব্যবহার করব। যেমন যদি বলি সে তার পুরনো গাড়িটি এখনো বিক্রি করে, যে এখনো বললাম ইয়েট শব্দটা, হি হ্যাজ নট সোল্ড হিজ ওল্ড কার ইয়েট, এই ইয়েট থাকার কারণে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়ছি। এইবার আমরা দেখব পাস্ট সিম্পল টেন্স। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যে রাইট ফর্ম ভার্বসটা পড়ে সেটা সাধারণত প্যাসেজ আকারে থাকে। এই প্যাসেজের মুড কিন্তু তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে। First of all, you have to go through the passage, then you have to realize the mood of this passage. ওই প্যাসেজের মুডটা তোমাকে বুঝে নিতে হবে, যেটা প্রেজেন্ট কোনো মানে ডেইলি অ্যাফেয়ার্স কিনা, নাকি এটা কিনা অতীতের কোনো ঘটনা। যদি এটা তুমি বুঝে ফেলো, তাহলে তোমার অর্ধেক কিন্তু 50% কিন্তু রাইট ফর্ম ভার্বস তোমার হয়ে গেল। তারপরে তুমি রুলসগুলো অ্যাপ্লাই করবা। তো যাই হোক, আমরা পাস্ট সিম্পল টেন্সে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ যে সাবজেক্টের পর ভার্ব টু বসে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসে।
এখানে কিছু ওয়ার্ড এবং ফ্রেজের কথা বলবো, অতীত নির্দেশক কিছু ওয়ার্ড এবং ফ্রেজের কথা বলবো, মনোযোগ সহকারে শুনতে হবে। কি কি বল, যেমন লাস্ট, অ্যাগো, ওয়ান্স, কি বললাম, লাস্ট, অ্যাগো, ওয়ান্স, ইয়েস্টারডে। এছাড়া ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, লং সিন্স, এই ধরনের শব্দ থাকলেও আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। লং সিন্স এই ধরনের শব্দ, বা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এই ধরনের ফ্রেজ থাকলেও আমরা ব্যবহার করব ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। মনে রাখতে হবে। এখন একটা সেন্টেন্স যদি আমি বলি যে 5 মিনিট আগে সে চলে গেল, হি ওয়েন্ট অ্যাওয়ে 5 minutes ago, এই যে অ্যাগো থাকার কারণে আমরা কিন্তু অবশ্যই ভার্বের ফার্স্ট ফর্মটা ব্যবহার করি। হি ওয়েন্ট, সে চলে গেল 5 minutes ago। তো যাই হোক, আমরা পাস্ট সিম্পল টেন্স দেখলাম। এরপরে আমরা প্রিপজিশন সম্পর্কে সবারই ধারণা আছে যে প্রিপজিশন কোনগুলো। আমরা জানি প্রিপজিশনস এবং প্রিপজিশনাল ফ্রেজ এইগুলোর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। এই ভার্বের আগে যদি এই ধরনের কোনো প্রিপজিশন থাকে, ইন, অন, অফ, বাই, উইথ এই ধরনের শব্দ, অথবা বিফোর, আফটার, এমন কত, উইথ, উইদাউট, বাই এই ধরনের প্রিপজিশন থাকলেই আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব। এছাড়া প্রিপজিশনাল কিছু ফ্রেজ থাকে, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজড টু, ইন দ্য হ্যাবিট অফ, বাই ডিন্ট অফ এই ধরনের যত ফ্রেজ আছে, এরপরে যদি কোনো ভার্ব আসে তার সাথে আমরা অবশ্যই আইএনজি যোগ করব। যেমন আমি একটা সেন্টেন্স বলি, হি went to London with a view to, he went to London with a view to, ব্র্যাকেটে আছে achieve, a PhD degree, সে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য লন্ডন গিয়েছিল। এখানে আমরা দেখলাম উইথ এ ভিউ টু একটা প্রিপজিশনাল ফ্রেজ। এখানে আমরা তাহলে কি করব, অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করব। অ্যাচিভিং, অ্যাচিভ ভার্বের সাথে আইএনজি, অ্যাচিভিং আ পিএইচডি ডিগ্রি। কিন্তু যদি এখানে শুধু উইথ এ ভিউ টু না থেকে শুধু টু থাকতো, এই টু থাকতো, তাহলে আমরা কিন্তু ওর সাথে আইএনজি যোগ করতাম না। তাহলে কি করতাম, এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেস ফর্মটা আমরা কিন্তু লিখতাম টু অ্যাচিভ। হ্যাঁ, তাহলে আমরা শুধু টু এবং ইন অর্ডার টু থাকলে ভার্ব ওয়ান ব্যবহার করব। আর যদি উইথ এ ভিউ টু বা অন্য কোনো প্রিপজিশনাল ফ্রেজ থাকে বা প্রিপজিশন থাকে, অবশ্যই তার সাথে আইএনজি যোগ করব। এখানে যদি আমি বলতাম হি ওয়েন্ট টু লন্ডন, ফর থাকতো, ফর একটা প্রিপজিশন, তাহলে আমরা কিন্তু অ্যাচিভিং লিখতাম, অ্যাচিভিং পিএইচডি ডিগ্রি। তো যাই হোক ডিয়ার স্টুডেন্টস, আমরা অলরেডি 6টা রুলস কিন্তু পড়ে ফেলেছি। আর কয়টা আছে তোমাদের স্মরণ আছে? আর কয়টা থাকলো? 4টা। আমরা সেই 4টায় যাব এখন। প্রত্যেকটা রুলস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটাকে বাদ দিয়ে আরেকটা কল্পনাই করা যাবে না। এরপরে আমরা নাম্বার 7, আমরা জানি যে একটি ভার্বের পরে ব্র্যাকেটে আরেকটি ভার্ব আসলে, অর্থাৎ একটি ফাইনাইট ভার্বের পরে ব্র্যাকেটে আরেকটি ভার্ব যদি আসে, ভার্ব আসলে পরের ভার্বের সাথে আইএনজি হবে। এটা নাম্বার 7। অর্থাৎ আমরা একটা সেন্টেন্স দেখি, আই স অ্যান ওল্ড ম্যান, আমি একজন বৃদ্ধ লোককে দেখলাম। লাই অন দ্য ফুটপাথ, ফুটপাতে শুয়ে থাকতে দেখলাম। তাহলে এই যে একটা ভার্ব ব্র্যাকেটে আর এখানে একটা ভার্ব আছে, তো আমরা একটি ভার্বের পর যখন আবার ব্র্যাকেটে ভার্ব আসছে তার সাথে অবশ্যই আমরা আইএনজি যোগ করব। আর এই আইএনজি যোগ করতে গেলে তোমরা জানো যে যেসব শব্দের শেষে আই ই থাকে সেটা আই উঠে গিয়ে ওয়াই আসে এবং ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়।
লাইং অন দা ফুটপাথ হবে। তো যাই হোক, একটি ভার্বের পর ব্র্যাকেটে আরেকটি ভার্ব আসলে তার সাথে আইএনজি যোগ হয়, এটা আমাদের মনে রাখতে হবে। নাম্বার 7 গেল। এবার আমরা নাম্বার 8 হলো যে আমরা মডালস চিনি সবাই। মডালস ভার্ব যেটা কি শ্যাল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট ইত্যাদি। মে, মাইট, ইটিসি। এইভাবে আমরা জানি মডাল অক্সিলারি আছে 34টা। এই মডাল অক্সিলারি পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে, প্রেজেন্ট ফর্ম বসবে। আমরা এই নিয়ম অবশ্যই একটা দুইটা থাকবে। মডালস এর পরে সব সময় ভার্বের বেস ফর্ম থাকে, কিন্তু বিষয় হচ্ছে এই মডালের পরে যদি এই মডালস এর পরে এই যে মডালস দিলাম এরপরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু এই মডালস এর পরে যদি একটা বি থাকে তখন কিন্তু ভার্ব 3 হয়ে যায়, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল পিপি। এরপরে আমরা দেখি, উপরে লিখি ভার্ব 3 হয়ে গেল। এছাড়া আরো কিভাবে হতে পারে? হ্যাভিং এর পরে যদি আমি লিখি ভার্ব 3, টু বির পরে লিখতে পারি ভার্ব 3। কোথায় কোথায় ভার্ব 3 হয় আমি দেখাই দিই। হ্যাভিং এর পরে, টু বির পরে, বিং এর পরে ভার্ব 3, তারপরে গেট, গট, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এইগুলোর পরে আমরা ভার্বের থার্ড ফর্ম ইউজ করব। লাস্ট ভার্ব 3 ব্যবহার করব কোথায়? অ্যাডভার্বের পরে যদি কোনো ভার্ব থাকে সেখানেও ভার্ব 3 হবে। ব্র্যাকেটে ভার্ব থাকলে আমরা অবশ্যই ভার্ব 3 ব্যবহার করব। এখন আমরা যদি একটা উদাহরণ দিতে চাই যে এইগুলোর পরে কিভাবে ভার্ব 1 বসে, যেমন আই ক্যান, একটা উদাহরণ যদি আই ক্যান, এই ছোট একটা উদাহরণ দেই, ডু দা সাম, আমি অঙ্কটি করতে পারি। এখানে কি মডাল ভার্ব, এই মডালের পরে অবশ্যই ভার্বের কোনো চেঞ্জ হবে না, আগেই বলছি ভার্ব 1 বসে, অর্থাৎ ক্যান ডু হবে অ্যানসারটা, ক্যান ডু দা সাম। এখন যদি এই মডালের পর একটা বি এসে যায় তাহলে কিন্তু আমরা তখন ভার্ব 1 লিখব না, ভার্ব 3 লিখব। যেমন his file should be submitted, his file should be ব্র্যাকেটে আছে সাবমিট, তাহলে আমরা অবশ্যই লিখব সাবমিটেড, 3 নাম্বার ভার্ব লিখব। এছাড়া আমরা যদি দেখি যে এইগুলো হ্যাভিং এর পরে ভার্ব 3 বসে, টু বির পরে ভার্ব 3, বিং এর পরে ভার্ব 3, অ্যাডভার্বের পরেও ভার্ব 3 বসে, কিভাবে? যেমন তোমরা দেখতে পাবা যে ফার্স্ট পেপারে আমরা আছে যে যেখানে দেখি যে কুয়াকাটা ইজ লোকালি, কুয়াকাটা ইজ লোকালি, লোকালি শব্দটা কি লোকাল থেকে আসছে, অ্যাডভার্ব। এরপরে যখন ভার্ব আসবে, অর্থাৎ নো ভার্ব আসছে, কুয়াকাটা ইজ লোকালি নান, এই যে নন, নো নিউ নান, 3 নাম্বার হয়, কুয়াকাটা ইজ লোকালি নান অ্যাজ সাগরকন্যা। তো যাই হোক, বিষয়টা হচ্ছে অ্যাডভার্বের পরে ভার্বের থার্ড ফর্ম বসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস, ওটা মনে রাখতে হবে। আমরা 8 নাম্বার শেষ করলাম। নেক্সট আমরা আর দুইটা থাকলো 9, 10। নাম্বার 9 হচ্ছে সাবজেক্ট যখন ডিপেন্ডেন্ট হয়, মানে নির্ভরশীল, তখন আমরা এভি ব্যবহার করব, অক্সিলারি ভার্ব প্লাস ভি3, অর্থাৎ এটা প্যাসিভ হয়ে যায়, তখন কিন্তু সাবজেক্ট নিজে যখন কাজ করে না, অর্থাৎ ইনঅ্যাকটিভ থাকে, when subject depends on other, when he is inactive, তখন সেন্টেন্সটা আমরা কি করব? this sentence should be converted into passive form, অর্থাৎ আমাদের প্যাসিভে করে ফেলতে হবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে এবং ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে। যেমন আমি যদি একটা সেন্টেন্স লিখি যে মাই সেল ফোন,
my cell phone snatched out last night. গত রাতে আমার সেল ফোনটি ছিনতাই হয়ে গেছে। তো এখানে সেল ফোন নিজে কিন্তু কাজ করছে না, নিজে নিজে তো ছিনতাই হয় না, তার মানে আরেকজনের উপর ডিপেন্ডেন্ট সাবজেক্ট, আরেকজন এটা ছিনতাই করছে বিধায় ছিনতাই হয়েছে, তাই না? তাহলে আমরা এটা লাস্ট শব্দ থাকার কারণে কিন্তু অবশ্যই বুঝতেছো যে এটা পাস্ট টেন্সে করতে হবে। আর পাস্ট টেন্সে অক্সিলারি ভার্ব কি আসে প্যাসিভ করার সময় তোমরা সবাই জানো, ওয়াজ অথবা ওয়ার। তো আমরা এখানে প্রেজেন্ট ইয়েস সিঙ্গুলার আছে বলে ওয়াজ ব্যবহার করলাম। তাহলে মাই সেল ফোন ওয়াজ স্ন্যাচড, আনসারটা হয়ে গেল ওয়াজ স্ন্যাচড। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে সাবজেক্ট যখন ডিপেন্ডেন্ট হয়, তখন যখন কাজ করে না নিজে, অন্যের উপর ডিপেন্ড করে, তখন আমরা প্যাসিভ করে ফেলতে হয়। তো যাই হোক 9 নাম্বার গেল। এবার আমরা 10 নাম্বারটা বলি। 10 নম্বরে আমরা পড়ব কন্ডিশনাল সেন্টেন্স। আমরা সবাই জানি কন্ডিশনাল 3 প্রকার। সাধারণত আমি প্রথমটা বলি ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পরে ফিউচার টেন্স হয়। নাম্বার 2, ইফ এর পরে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পরে হয় ফার্স্ট কন্ডিশন, কন্ডিশনাল। সেটা হচ্ছে সাবজেক্টের পরে আমরা জানি উড, কুড, মাইট, ভার্ব 1। এই হচ্ছে সেকেন্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন হচ্ছে ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট থাকে, তাহলে এদিকে হবে পারফেক্ট কন্ডিশনাল। সাবজেক্টের পরে একই রকম উড হ্যাভ, উড হবে, উড, কুড, মাইট, প্লাস একটি অতিরিক্ত হ্যাভ আসবে, প্লাস ভি 3 হয়ে যাবে। যখন হ্যাভ আসে ভার্ব 3 হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে কন্ডিশনাল 3 প্রকার। ইফ এর পরে প্রেজেন্ট থাকলে আমরা পরে ফিউচার করব। যদি একটা উদাহরণ দিই আমরা, যে ইফ হি কামস আই উইল গো, ইফ হি কামস আই উইল গো, পরেরটা ফিউচার করলাম। যদি এখানে থাকতো ইফ হি কেম, ওই সেন্টেন্সটাই করতাম। তাহলে ইফ হি কেম আই উড গো বা আই কুড গো। ইফ হি হ্যাড কাম, যদি সে আসতো, আই উড হ্যাভ আর অথবা আই কুড হ্যাভ গন, আমি যেতে পারতাম। তো এই যে বিষয়গুলো এখানে এটা বুঝতে হবে। তাহলে আমরা 10টা রুলস যে শেষ করলাম। এই 10টা রুলস ঠিকমতো করতে পারলে অবশ্যই তোমরা রাইট ফর্ম ভার্ব সহজেই মানে এটা কারেকশন করতে পারবে। তো সবার মঙ্গল কামনায়, ফর দ্য বেটারমেন্ট অফ অল অফ ইউ, I have to finish here. Okay, see you again.